55টার মতো ক্লাস হয়েছে, আজকে দিয়ে 55তম ক্লাস হচ্ছে। আর আজকে আমরা পড়বো, আবার ব্যাক করছি হচ্ছে ড্রামাতে। ড্রামাতে আমরা আজকে এই ড্রামাটা পড়বো। ড্রামাগুলো লাইন বাই লাইন পড়তে যাবে না, ওটা করলে তোমাদের টাইমও লস, এনার্জি লস। লাস্ট পরে গিয়ে ফার্স্টেশন, টিচাররা বলবে লাইন বাই লাইন পড়ো, ড্রামার মজা বুঝতে পারবে না, এটা সেটা মেলা কিছু বলবে, সাহিত্যের মজা। কিন্তু আলটিমেটলি ওই মজা নিতে গেলে রেজাল্ট খারাপ হয়। আমি আমার ফ্রেন্ডদেরকে দেখেছি, তো আমাদের অনেক জুনিয়রদেরকে, তোমাদের অনেক সিনিয়রদেরকে দেখেছি এটা, যারাই মজা নিতে গেছে তাদের রেজাল্ট খারাপ হয়েছে। তো মজা নেওয়ার দরকার নেই। আর আমরা এই যেখান থেকে সামারিটা পড়বো, রাইডার্স টু দ্য সি এর, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আমি একটু পড়ি, তোমরা শোনো। এখনো একটা হলোই না, তুমি আগে তোমাদের কথা বলছো। মিনিমাম মানে 8 থেকে 10 মাস ধরে রাখো। আচ্ছা, দেখো, রাইডার্স টু দ্য সি এটা লিখেছেন হচ্ছে জন মিলিংটন সিন্স, অনেকে শাইনেস বলে, যেটা বলবা সেটাই। সো রাইডার্স টু দ্য সি, একটু খেয়াল করো এই নামের মধ্যেই কিন্তু এর একটা বিষয় লুকিয়ে আছে, সেটা হচ্ছে রাইডার্স টু দ্য সি মানে সমুদ্রে সি ফেরার যাদেরকে বলা হয়, সমুদ্রচারী যাদেরকে বলা হয়। আবার এটাও বলতে পারি যে সি ভয়েজার, সমুদ্রের অভিযানকারী। আর এখানে রাইডার বলতে যারা সমুদ্রের ভেতরে আর কি বিভিন্ন মানে মানে এক কথা সমুদ্রে যাদের চলাচল এবং সমুদ্রের উপরে যাদের আহ, কি বলে জীবিকা নির্বাহ, জীবিকা চলে, তো তাদেরকে নিয়ে মূলত এইটা। তো এটার আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা জেনে আসি, এটা কবে কিভাবে কি লেখার বিষয়টা আসলো। বলছে 1897 সালে, হ্যাঁ, জে এম শিন্স মানে হচ্ছে এই জন মিলিংটন শিন্স, তাকে এনকারেজ করা হলো, তাকে এনকারেজ করলো তার ফ্রেন্ড এবং তার কলিগ। এবং বদমাসটাকে, বদমাসটা হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস। তোমরা জানো উইলিয়াম বাটলার ইয়েটসকে, আইরিশ কবি, এবং এই উইলিয়াম বাটলার ইয়েটসই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ইয়ে ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর যে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল প্রাইজ পেয়েছিল, সেটার প্রিফেস, আমরা বলি না মুখবন্ধ, বইয়ের প্রথম পাতার বা দ্বিতীয় পাতায় থাকে, ওইটা লিখে দিয়েছিলেন আমাদের এই উইলিয়াম বাটলার ইয়েটস। এবং উইলিয়াম বাটলার ইয়েটস এর তো কবিতা তোমরা পড়েছো এর আগেও, যেমন এই যে প্রেয়ার ফর মাই ডটার, তারপরে আমরাও আরো অনেক অনেক কবিতা পড়েছি, যেমন ওয়াইল্ড শাউন এট কুল, এরকম নামে বেশ কয়েকটা কবিতা ছিল। তো এই উইলিয়াম বাটলার ইয়েটস, যে কিনা আহ, এই জন মিলিংটনকে সে ইনভাইট করে টু ভিজিট অ্যারান আইল্যান্ডস, অ্যারান আইল্যান্ডকে ভিজিট করার জন্য সে হচ্ছে এনকারেজ করে যে আসো আমাদের এখানে দাওয়াত নাও, আসো ভিজিট করো। এটা 1897 সালে। হি ওয়েন্ট অন টু স্পেন্ড দ্য সামার্স ফ্রম এত থেকে এত দেয়ার, 1898 থেকে 1903, প্রায় 5 বছর সে সেইখানে যায়, এবং সেখানে গিয়ে সে সামারটাকে স্পেন্ড করে, সামারের ছুটি কাটায় আর কি। While on the Aran Islands of Irishman, Shanes heard the story of a man from Irishman whose body washed up on the shore of an island of country Donegal, which inspired riders to the sea. বলছে যখন তিনি অ্যারন আইল্যান্ডে গেলেন, এই আমাদের জন মিলিংটন সিন্স, তখন তিনি একদিন একটা গল্প শুনতে পেলেন যে এক সকালে, আমরা এটা স্টোরি যখন পড়বো তখন বুঝতে পারবো, যে কোনো এক সকালে তিনি শুনতে পাচ্ছেন যে একজনের বডি এই ডোনেগাল, যে কান্ট্রি বলা হচ্ছে, ডোনেগাল যে প্রদেশ আয়ারল্যান্ডের, তারই সমুদ্রের যে কিনারা, সি শোর যেটা, সেই সি শোরে একটা বডি ভেসে উঠেছে। এবং সেই বডি ভেসে ওঠার ওই স্টোরিটা থেকে, ওই যে কথাটা শুনলেন, ওইখান থেকে ইন্সপায়ার্ড হয়ে তিনি এই রাইডার্স টু দ্য সি এই কবিতাটা তিনি লিখে ফেললেন। সরি, কবিতা বলছি, এই নাটকটা। এটা এটা একটা ড্রামা বা প্লে, এবং এটা মানে অফকোর্স একটা ট্র্যাজেডি, কিন্তু এটা একটা ট্র্যাজেডি। আমরা যখন পড়বো তখন জানবো, বা তোমরা অলরেডি তো পড়েছই। দেখো, রাইডার্স টু দ্য সি ইজ রিটেন ইন দ্য হাইবার্নো ইংলিশ ডায়ালেক্ট অফ অ্যারন আইল্যান্ডস। অ্যারন আইল্যান্ডের যে হাইবার্নো ইংলিশ, অ্যারন আইল্যান্ডের যে ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে হাইবার্নো ইংলিশ। এটা হচ্ছে একটা ডায়ালেক্ট মানে উপভাষা।
সেই ভাষায় আর কি এই নাটকটা লেখা হয়েছিল। Shin's use of phrasing from the Irish language is part of the Irish literary revival, a period when Irish literature looked to encourage pride and nationalism in Ireland. আচ্ছা, শিনস তিনি ইউজ করেছেন আইরিশ ল্যাঙ্গুয়েজ থেকে অনেক ফ্রেজ ইউজ করেছেন তার এই নাটকের ভেতরে, এবং এই যে তিনি অনেকগুলো ফ্রেজ ট্রেজ ইউজ করেছেন ওই সময় ল্যাঙ্গুয়েজের, আইরিশ ল্যাঙ্গুয়েজ থেকে, এটা মূলত আইরিশ লিটারেচারের একটা রিভাইভালের পিরিয়ড ছিল ওই সময়। মানে আইরিশ লিটারেচারটা ওই সময় পুনর্জাগরণ হচ্ছে, এবং এই পিরিয়ডটাকে বলা হচ্ছে আইরিশ লিটারেচারের গর্ব এবং জাতীয়তাবাদের একটা সময়। মানে সরি, এটা হচ্ছে যে এই যে রিভাইভালটা ঘটতেছে এটা হচ্ছে আয়ারল্যান্ডের ন্যাশনালিজম যখন চলছিল, বা আমরা যদি বলতে পারি, তোমরা যদি এই উইলিয়াম বাটলারের কাহিনী পড়ো তাহলে তোমরা জানতে পারবে যে ওই সময়টাতে আয়ারল্যান্ডে একটা আন্দোলন চলছিল ন্যাশনালিজমের, এবং সেই আন্দোলনের সময় তিনি এই এই আমাদের শিনস তিনি এই নাটকটা লিখছেন, এবং এই নাটকের মাধ্যমে আইরিশ যে লিটারেচার সেটার একটা রিভাইভালও ঘটলো আর কি। এবং এই ওই রিভাইভালটা চলছিল এবং সেই সময়টাতে তিনি আইরিশ ল্যাঙ্গুয়েজ থেকে অনেক অনেক ফ্রেজ নিয়েছিলেন। Several scenes in the play are taken from stories Sins collected during his time in the Aran Islands and recorded in his book The Aran Islands. বলছে যে তিনি কিছু সিন নিয়েছিলেন, এই নাটকের কিছু সিন নিয়েছিলেন, এবং সেগুলো তিনি কালেক্ট করেছিলেন হচ্ছে অ্যারান আইল্যান্ড থেকে, অ্যারান আইল্যান্ডের যে মানুষ তাদের দৈনন্দিন লাইফ থেকে, এবং তিনি এটাকে রেকর্ড করেছিলেন, এটা লিখে রেখেছিলেন তার একটা বই, সেটা হচ্ছে দ্য অ্যারান আইল্যান্ডস নামে একটা বই তিনি লিখেছিলেন। সেই বইয়ের ভিতরে তিনি এই হচ্ছে কিছু তথ্য আর কি তিনি ওইখানে সন্নিবেশিত করেছিলেন। This include the identification of the drowned man by his clothing and the account of a man's ghost being seen riding a horse. সেইখানে যে অ্যারান আইল্যান্ড যে বুক, এই বইটাতে তিনি একটা ডুবে যাওয়া বা সমুদ্রে ডুবে মরে যাওয়া একজন লোকের কাহিনী সেখানে উপস্থাপন করেছেন বা উল্লেখ করেছেন, এবং সেখানে তার কাপড় চোপড়ের কথাও তিনি বলেছেন যে এরকম একটা লোকের কাপড় চোপড় পাওয়া যায়। তো এটা তিনি বলেছেন, এবং একই সঙ্গে তিনি এখানে আরেকটা জিনিস উল্লেখ করেছেন যে ওই সময়টাতে মানে ওই লোকটা মারা যাওয়ার পরে অনেকেই এটা দেখেছে যে একটা ঘোস্ট, একটা মানুষের ঘোস্ট যে কিনা একটা হর্স চালাচ্ছে, মানে একটা ঘোড়া রাইড করছে, ঘোড়াকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে ঘোড়ার পিঠে চড়ে, এরকমটা আর কি দেখেছে। আচ্ছা, সো আশা করি বুঝতে পেরেছো এটুকু। এটুকু হচ্ছে এই নাটক লেখার পেছনের কাহিনী বা ব্যাকগ্রাউন্ড। এবার আমরা আসি এই নাটকের ভেতরে ক্যারেক্টারগুলি। এই নাটকের ক্যারেক্টারগুলির হচ্ছে প্রধান যে ক্যারেক্টার সেটা হচ্ছে মারিয়া নামে হচ্ছে এখানকার একজন বয়স্ক মহিলা। তো গ্রাইফ স্ট্রাইকেন মানে তিনি অনেক দুঃখে ভারাক্রান্ত একটা উইডো, মানে বিধবা মহিলা, অ্যান্ড মাদার অফ 8 চিলড্রেন, এবং তার প্রায় 8টা চিলড্রেন ছিল, 8টা চিলড্রেনের মা সে। তার চিলড্রেনগুলো কি কি নাম, একটা হচ্ছে ক্যাথলিন, নোরা, বার্টলি, শাওন, সিমাস, স্টিফেন, প্যাস অ্যান্ড মাইকেল। এই এই যে এখানে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোর ভিতর থেকে কিন্তু ব্রিফ কোশ্চিন হয়, সো তোমরা একটু সতর্কতার সঙ্গে পড়িও। যেমন এখানে বলবে ব্রিফ কোশ্চিনে যে হোয়াট আর দ্য নেমস অফ মারিয়াস চিলড্রেন, মারিয়ার যে 8টা চিলড্রেন সেই 8টা চিলড্রেনের নাম কি, তখন আমাদেরকে এই যে এই 8টা চিলড্রেনের নাম উল্লেখ করতে হবে, লিখতে হবে। এটা হচ্ছে ব্রিফ কোশ্চিনে আসে। এরপরে আসে ক্যাথলিন। ক্যাথলিন হচ্ছে মারিয়ার ইল্ডের ইল্ডার ডটার, তার বড় মেয়ে হচ্ছে ক্যাথলিন। তার দুইটা মেয়ের ভেতরে এটা হচ্ছে বড় মেয়ে, আর একটা হচ্ছে নোরা। ট্রাইস টু কিপ হার মাদার, এবং এই ক্যাথলিন কি করছে, তার মাকে দূরে রাখার চেষ্টা করছে কি থেকে, ফ্রম ডাইং ফ্রম গ্রাইপ বাই আইডেন্টিফাইং হার ডিসিসড মাদার মাইকেলস ডিসিসড ব্রাদার মাইকেলস ক্লোথিং। তো তার যে একটা ভাই যে কিনা সমুদ্রে গিয়ে মারা গেছে, সেই মারা যাওয়ার ফলে তার বডি পাওয়া যায়নি, বাট তার কাপড় চোপড় পাওয়া গেছে।
সো এই যে কাপড় চোপড় পাওয়া গেল তার, এবং এই নিউজটা যে চলে আসলো, সবাই হচ্ছে এই নিউজটা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, এই নিউজটা যাতে তার মায়ের কানে না যায় এইটা করার চেষ্টা করছে হচ্ছে ক্যাথলিন। এরপরে আছে নোরা। নোরা হচ্ছে তার এই মারিয়ার ইয়াঙ্গার ডটার, অর্থাৎ ওই ক্যাথলিনের চেয়ে ছোট। হেল্পস হার সিস্টার উইথ দেয়ার মাদার। সে তার মা এবং বোনকে হেল্প করছে, বা তার বোনকে হেল্প করছে যাতে করে তার মায়ের কাছে নিউজটা না যায়। আরেকটা জিনিস, আমরা যদি স্টোরিটা পড়ি তখন আমরা দেখতে পাবো এইখানে সুতা কাটার একটা দৃশ্য আছে। সুতা কাটা বলতে তোমরা সুতা কাটা অবশ্যই বুঝো, স্পিনিং যেটা, এই যে বড় একটা চাকার উপরে ইয়ে করে, আমি বোঝাতে পারছি না আর কি সুতা কাটাকে কি বলে, সুতা তৈরি করে আর কি। এরপরে আমরা আরেকটা ক্যারেক্টার পাবো, সেটা হচ্ছে বার্টলি। বার্টলি হচ্ছে এই নোরা ক্যাথলিনের ভাই, এবং সবার ছোট ভাই, এবং হচ্ছে আমাদের মারিয়ার হচ্ছে ছেলে। তো বলা হচ্ছে মারিয়াস ইয়াংগেস্ট অ্যান্ড অনলি লিভিং সান। মারিয়ার সবচেয়ে ছোট এবং শুধুমাত্র একটাই মানে শেষ যে কিনা বেঁচে আছে, তার নামে হচ্ছে বার্টলি, হ্যাজ ডাইড বাই দ্য এন্ড অফ দ্য প্লে। এবং এই বার্টলিও এই নাটকের শেষে মারা যায়। মারিয়াস সন্স, বিশেষ করে এই যে শাউন, সিমাস, স্টিফেন, প্যাস এন্ড মাইকেল, এই পাঁচটা ছেলে, 1 2 3 4 5, এই পাঁচটা ছেলে, অ্যাজ ওয়েল অ্যাজ, এবং মারিয়াস হাজবেন্ড, মারিয়ার স্বামী, সে সহ, আর অল ডিসিজড হোয়েন দ্য প্লে বিগিনস। আমরা যখন এই নাটকটা শুরু থেকে পড়বো, শুরুতেই আমরা জানতে পারবো যে মারিয়ার হাজবেন্ড এবং তার এই পাঁচটা ছেলে সবাই সমুদ্রে গিয়ে ডুবে মারা গিয়েছে। এটা আমরা শুরুতেই জানতে পারবো। এবং আমরা যে কয়েকজনকে লিভিং পাবো সেটা হচ্ছে বার্টলি, যেও কিনা পরবর্তীতে মারা যায়। আর এছাড়া নোরা এবং ক্যাথলিন এরা বেঁচে থাকবে, বা মারিয়াও বেঁচে থাকবে। দেয়ার ইজ অলসো এ প্রিস্ট ক্যারেক্টার। এখানে আমরা একটা ক্যারেক্টার পাবো যে কিনা একজন যাজক, হু ইজ নেভার সিন, যাকে আমরা দেখতে পাবো না কখনোই, বাট ইজ কোটেড বাই ক্যাথলিন। কিন্তু আমরা ক্যাথলিনের কথায় বুঝতে পারবো যে হ্যাঁ, এই প্রিস্ট নামক একজন মানে একজন আছে। ক্যাথলিন এবং নোরা গল্পের শুরুতেই এই প্রিস্টের কথা গল্প করবে, ও প্রিস্টের কথা তারা বলবে। তো এটা আমরা এটা এই কথা শুনে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, প্রিস্ট নামে একজন এখানে আছে। প্রিস্ট নামে না আর কি, একজন প্রিস্ট আছে তাদের ওই অ্যারান আইল্যান্ডে। এছাড়াও আমরা আরো বেশ কয়েকটা ক্যারেক্টার পাবো, সেটা হচ্ছে আহ, এমন ইমন সিমন, হ্যাঁ, তারপরে স্টিফেন ফিটি, তারপরে কলাম সোয়ান। হ্যাঁ, এগুলা হচ্ছে এই বার্টলির হচ্ছে নেইবার এবং বন্ধু। আমাদের এরকম কিছু থাকে না লোক, যে আমাদের গ্রামে বা আমাদের বাড়ির আশেপাশে বন্ধুর মতো আমরা একসাথে হয়তো পড়াশোনা করেছি, নেইবার বা আমরা আমাদের প্রতিবেশী, আমরা কখনো তাদেরকে তাদের বাবাদেরকে বা চাচা বলি, বা ভাই বলি, বা আঙ্কেল যেটাই হোক বলি। তো এরকম কিছু ফ্রেন্ড তার ছিল। তাহলে আমরা কি জানলাম রাইডার্স টু দা সি এইটার? আমরা একই সঙ্গে জানলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই নাটকের ব্যাকগ্রাউন্ডটা। এরপরে জানলাম হচ্ছে এর প্রধান প্রধান যে ক্যারেক্টারগুলি সেগুলো। এরপরে আমরা জানবো হচ্ছে এটা প্লট সামারি, অর্থাৎ এই সামারিটা বা এই নাটকে কি আছে সেটা আমরা জানবো এবার। খুব বেশি বড় না, খুবই ইজি। আচ্ছা, আমি একটু দেখে আসি তোমাদের কত হলো। যদি তোমাদের ক্লাস নিতে নিতেই হয় তো হলো, না হলে এরপরে থার্ড ইয়ারের ক্লাস আছে, তাদের ক্লাসের সময় হবে। 88 হয়ে গেছে। তাহলে আর 12টা লাগবে। ইনশাল্লাহ তোমাদের ক্লাসের সময় হয়ে যাবে। তোমাদের ক্লাস না থাকলে আমি এটা লাইভে দিয়ে দিতে পারতাম। লাইভে বলতে এরকম যে আমাদের সাবস্ক্রাইবার বাড়তেছে কমতেছে এবং এটা লাইভে দেখতে পাচ্ছ সবাই, এরকমটা হতে পারতো। আমি ওইটা লিঙ্কটা খুঁজতেছিলাম, কিন্তু ওই খুঁজতে খুঁজতে আমার তোমাদের এই যে ক্লাসটা নিতে স্টার্ট করতে 15 মিনিট দেরি হয়ে গেল, তো আমি লিঙ্কটা খুঁজে পেলাম না। এরকম একটা ওয়েবসাইট আছে যে কিনা এই লাইভ সাবস্ক্রাইবার কাউন্টিং দেখায়। হ্যাঁ, দিয়ে দেন ভাই, এই মুহূর্ত তো আর বারবার আসে না। আচ্ছা, ওই লিঙ্কটা খুঁজে পাইনি বললাম না, খুঁজছিলাম।
ওইটা খুঁজে পাইনি। এটা একটা সময় ছিল যখন ওই যে তোমরা জানো হয়তো যে টি সিরিজ এবং পিউডিপাই তাদের যখন সাবস্ক্রাইবার নিয়ে একটা বলতে পারো কি বলে একটা যুদ্ধ চলছিল একটা সময়, আজ থেকে 2 বছর আগে, যে পিউডিপাইয়ের আগে 100 100 মিলিয়ন হবে নাকি টি সিরিজের হবে। তো আহ, মানে একটা শেষ পর্যায়ে গিয়ে টি সিরিজেরই হয় এবং টি সিরিজ এখন 200 মিলিয়নের ওপরে, বাট পিউডিপাই একক ব্যক্তি হিসাবে ওই হচ্ছে সর্বোচ্চ। আর টি সিরিজ তো একটা কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি। তো ওই সময়টাতে আমিও ওইটা ইউজ করেছি, কিন্তু এখন এটা কাজ করছে না ওই লিঙ্কটা। যাই হোক, এবার আমরা আসি। আমরা আমাদের এইটা আমরা এইটা পড়ার পরে ইনশাল্লাহ দেখবো যে এটা হয়ে গেছে। দেখো এবার, ইন অ্যান আইল্যান্ড কটেজ অফ দ্য কোস্ট অফ আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের একটা কোস্ট, সমুদ্রের একটা কি বলে কিনারা, মানে সমুদ্রের কিনারার যে হয়তো গ্রাম বা মানে জায়গাগুলি সেগুলোকে বলা হয় হচ্ছে কোস্ট। এবং সেই কোস্টের বা ওইখানে যে দ্বীপটা সেখানে একটা কটেজ ছিল, একটা কুঁড়ে ঘর বা আমরা বলতে পারি একটা ছোট বাড়ি আর কি। সেখানে দেয়ার থ্রি থ্রি উইমেন ওয়েট ফর নিউজ। সেখানে তিনটা মেয়ে একটা নিউজের জন্য ওয়েট করছিল। মারিয়া ইজ রেস্টিং ইন অ্যান ইনার রুম। মারিয়া ভেতরের ঘরে রেস্ট করছিল। হার ডটার হার ডটার্স ক্যাথলিন অ্যান্ড নোরা ওয়ার্ক অন হাউসহোল্ড টাস্ক। তার যে ডটার অর্থাৎ মারিয়া, সে হচ্ছে একটু বয়স্ক মহিলা, এতগুলি ছেলে পেলে তার মানে সে প্রায় মানে খুবই বয়স্ক। এবং তার যে ডটার ক্যাথলিন এবং নোরা, এই দুইজন হাউস হোল্ড কাজ করছিল, মানে বাড়ির যে কাজ কারবার সেগুলো তারা করছিল। মাইকেল দেয়ার ব্রাদার, এই নোরা এবং ক্যাথলিনের ভাই মাইকেল, হ্যাজ বিন মিসিং ফর ডেজ, কয়েকদিন ধরে সে নিখোঁজ রয়েছে। অ্যাজ রিডার্স লার্ন ফ্রম নোরা, নোরার কাছ থেকে এখানে আমরা রিডার যারা তারা জানতে পারি যে মাইকেল ইজ অনলি দ্য লেটেস্ট অফ মারিয়াস সানস টু বি লস্ট টু দ্য সি দ্যাট অলসো ক্লেইমড হার হাজব্যান্ড। আচ্ছা, মারিয়ার এই যে নোরার কথা থেকে আমরা বুঝতে পারি যে মারিয়ার সর্বশেষ যে ছেলে যে হচ্ছে মাইকেল, সে হচ্ছে হারিয়ে গিয়েছে সাগরে গিয়ে। এবং দ্যাট অলসো ক্লেইমড হার হাজব্যান্ড, এবং তার যে হাজব্যান্ড, নোরার যে হাজব্যান্ড, সে এটা ক্লেম করছে যে হ্যাঁ তার আহ, এই লেটেস্ট যে ছেলেটা সেটা হচ্ছে মারা গিয়েছে বা সাগরে গিয়ে নিখোঁজ। ক্যাথলিন and Nora identify the drowned man's clothes as Michael's but hesitate to tell their mother the dark truth. ক্যাথলিন এবং নোরা তারা আইডেন্টিফাই করলো যে হ্যাঁ এটাই তার ভাইয়ের ক্লথ, মানে তার ভাইকে পাওয়া যায়নি বাট তার ভাইয়ের যে জামা কাপড় সেই জামা কাপড়গুলো পাওয়া গেছে। এবং জামা কাপড় দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ সে মারা গেছে। এবং জামা কাপড় তারা আইডেন্টিফাই করলো যে হ্যাঁ এটাই তার ভাইয়ের। এবং কিন্তু এটা পাওয়ার পরে তারা তার ভাই যে মারা গিয়েছে এটা তার মাকে এই এই মানে রূঢ় সত্য বা কালো সত্য কথাটা বলতে তারা হেজিটেট ফিল করছিল যে মাকে যদি বলি কিতে কি ঘটে, আবার মারা টারা যায় কিনা, মানে স্ট্রোক করে কিনা, এরকম একটা ব্যাপার। আচ্ছা, when their only surviving brother Bartley enters the cottage, it is to announce that he will be sailing that night. যখন তাদের সর্বশেষ সারভাইভিং যে ব্রাদার, মানে একজন যে একটা ভাই আর বেঁচে আছে, সে ভাইটার নাম হচ্ছে বার্টলি, সে কটেজে প্রবেশ করলো বা বাড়িতে প্রবেশ করলো এবং সেও ঘোষণা দিল যে আজকের রাতেই সেও সমুদ্রে সেল করতে যাবে, মানে সমুদ্রে বেরিয়ে পড়বে। Bartley is determined to go to the house to go to the horse fair in Connemara despite the bad weather. এবং ওই দিনটা ওই রাত্রিটাতে একটা ব্যাড ওয়েদার চলছিল, সমুদ্রে মানে আবহাওয়াটা খুব একটা ভালো ছিল না। কিন্তু বার্টলি খুবই ডিটারমাইন্ড ছিল যে না, আমি এই আজকের রাত্রেই কনমেরা, একটা মেলার নাম হচ্ছে কনমেরা, সে কনমেরা মেলাতে যাব।
ওই যে আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি না, অ্যারাবি হচ্ছে একটা মেলা, স্টোরিটা পড়েছি, ঠিক ওই রকমই এখানেও একটা মেলার কথা বলা হচ্ছে। তবে এই মেলাতে হচ্ছে হর্স সেল করা হয়, হর্স সেলিং এর জন্য প্রসিদ্ধ। সো এই ব্যাড ওয়েদার সত্ত্বেও সে যাবে, এটা সে ডিটারমাইন্ড আর কি। মারিয়া ইজ অ্যাংশিয়াস আস্কিং হিম, মারিয়া খুব উদ্বিগ্ন হয়ে তাকে জিজ্ঞাসা করলো, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1,000 horses এগেনিস্ট এ সান হোয়ার দেয়ার ইজ ওয়ান সান অনলি। মারিয়া তার ছেলেকে জিজ্ঞাসা করছে যে আহ, হাজার হাজার মানে 1,000-এরও বেশি হর্স বিক্রি করলেও কি একটা ছেলের দাম পাওয়া যাবে, যেখানে শুধুমাত্র আমার একটা ছেলেই বেঁচে আছে। আর এ বলে আর কি কোশ্চেন করছে যে তুমি যে যাবা, তুমি যত দামেই তুমি সে হর্সটা বিক্রি করো না কেন, তুমি যেতে গিয়ে যদি মারা যাও, তাহলে তোমার ওই হর্স যত দামেই বিক্রি হোক না কেন, বা যত, ধরো 1,000 হর্স সেল করলা, সেল করে তুমি 1,000টা হর্সের সমান টাকা পেলা, তারপরেও কি একটা ছেলে হারানোর ওই ক্ষতিপূরণটা কি পাওয়া যাবে, যেখানে এতগুলি ছেলে পেলে মারা গেল শুধুমাত্র একজনই বেঁচে আছো? এটা প্রশ্ন করলো আর কি। বার্টলি হাউএভার কন্টিনিউস টু প্রিপেয়ার ফর হিজ জার্নি, কিন্তু তারপরেও বার্টলি ওই যে জেদি ঘাট তেরা টাইপের, ছোট ছেলেরা যেরকমটা হয়, তোমরা যারা ছোট ছেলে আছো এটা আমার মনে করিও না, বড়রাও এরকম হয়। তো বার্টলি সে যাই হোক, তারপরেও সে জেদি, সে প্রিপারেশন নিচ্ছে। হোয়েন হি লিভস মারিয়া উইল নট গিভ হিম হার ব্লেসিং, যখন সে আহ, বের হয়ে যাচ্ছে, মারিয়ার কাছে আর কি দোয়া নিতে যায় না মায়ের কাছে, কিন্তু সে তার ব্লেসিং বা তার দোয়া সে দিতে চাচ্ছে না, না আমি তোকে দোয়াই করব না, তুই চলে যাচ্ছিস। মারিয়া একটু মন খারাপ, একটু রাগ, বা এই বয়সে তার একটাই ছেলে আছে আর সেও যেতে চাচ্ছে, জেদ ধরেছে আজকে ব্যাড ওয়েদারেই যাবে, যা তোকে দোয়াই করব না। আর 6টা লাগবে, তোমাদের ইয়ে থাকতে থাকতে হয়ে যাবে, তোমাদের ক্লাস থাকতে থাকতে হয়ে যাবে। ভাই আমি যখন ভাই প্রথম আপনার ভিডিও দেখি ভাইয়া, যখন ফার্স্ট ইয়ারে প্রথম প্রথম, সে সময় ভাই আপনার সাবস্ক্রাইবার ছিল 45,000-এর মতো। আচ্ছা, হ্যাঁ, এরকম আপ- শুরুতে দেরি আপনার গত হয়। মনে হয় 1-1.5 বছরের মধ্যে ভাইয়া সাবস্ক্রাইবার একটা বিশাল বড় একটা বুস্ট পাইছেন আপনি। না, এটা না, গত 1-1.5 বছরে তো সাবস্ক্রাইবারই পাইনি। যেমন এই দেখো, লাস্ট 28 দিনে হয়েছে মাত্র 1800, এক মাসে। তো এটা বুস্ট পেয়েছিলাম হচ্ছে, যেমন প্রথম 8 মাস লেগেছিল 1,000 সাবস্ক্রাইবার হতে। বুঝো তাহলে। আর 1,000 যখন হয়ে গেল, 1,000 থেকে 20-30 হাজার পর্যন্ত খুব দ্রুত হয়েছিল। আবার এই করোনার মাঝখানেও অনেক ঝামেলা হয়েছে, হয়নি, বা অনেক সময় অনেক ইউটিউব আবার ফিল্টার করে, হ্যাঁ, যে এইসব অ্যাকাউন্ট হয়তো আর ইউজ হয় না সেগুলো বাদ দিয়ে দেয়। এরকম বেশ কিছু 8-10 হাজার সাবস্ক্রাইবার ফিল্টার হয়েছে। তো এই যে লাস্ট, এই গত মাসের যখন এই তোমাদের সবকিছু খুলে দিল, সেই সময়টাতে দেখলাম যে বেশ কিছু ভালো ইয়ে হয়েছিল আর কি। আর এখন তো স্কুল সবকিছু বন্ধ, এই যে ভিউ টিউও নাই, ভিউ এখানে 4 লাখ 5 লাখ থাকে, সেখানে কম। এই যে ওয়াচ টাইম এখানে আওয়ার মাত্র 19,000 ঘন্টা লাস্ট 28 দিনে। ভাইয়া সোশ্যাল ব্লেডে দেখলাম আপনার 8.8 মিলিয়ন ভিডিও ভিউজ। হ্যাঁ, সোশ্যাল ব্লেডে ওইটা দেখায়, সোশ্যাল ব্লেডে এখন যেমন সাবস্ক্রাইবার দেখাচ্ছে 99,900 দেখাচ্ছে সোশ্যাল ব্লেডে। সোশ্যাল ব্লেড একটু পরে আর কি, একেবারে লেটেস্টটা করে না। 93, একটা আবার কমে গেল, মানে কেউ একজন আবার আনসাবস্ক্রাইব করেছে, এরকম হয় আর কি, সাবস্ক্রাইব হয় আনসাবস্ক্রাইব হয়, অনেক ঘটনা ঘটে। আর তারপরেও লাস্ট কিছুদিন ধরে আমি তো প্রতিদিনে তোমাদের ক্লাস নিতে গিয়েই আমি ভিডিওই দিতে পারি না। যেমন এখানে পরপর 2 দিনে 2টা ভাইভা রিলেটেড ভিডিও দিলাম। আর এটা মানে গতকাল না পরশু একটা ভিডিও দিয়েছি, পরশু 3টা। অথচ আগে এমনও যেত যে মাসে আমি 30টা ভিডিও দিতাম, প্রতিদিন একটা করে, কোনোদিন 2টা 3টা দিয়ে দিতাম। তো এইগুলো তখন ভাল লাগতো আর কি, অনেক মজা লাগতো। এটার আরো বেশ কিছুই আছে সিন। আচ্ছা, এটা
যাই হোক আমরা ক্লাসটা দেখি। দেখো এরপরে দেখো, সেটা হলো যে ক্যাথলিন ক্যাথলিন and Nora are both distressed in the wake of Bartley's departure. অর্থাৎ বার্টলি যখন চলে যাওয়ার পরে ক্যাথলিন এবং নোরা খুবই মানে ভেঙে পড়লো তারা। মারিয়াস সেন্ডিং হিম অফ ইন অ্যাঙ্গার ইজ থট টু বি আনলাকি। মারিয়াকে যে মারিয়া তাকে যে রাগ করে চলে যেতে দিল, এইটা তাদের কাছে আনলাকি মনে হলো, যে মায়ের দোয়া না নিয়েই চলে গেল, এরকম একটা বিষয়। আচ্ছা, তোমাদের এটা মিউট করে রাখো, মিউট করলে আর কি সাউন্ডটা ভালো আসবে। And also they have forgotten to give him a cake to eat. এবং আরো যেটা ঘটলো যে তারা এই যে একটা মায়ের নিষেধাজ্ঞা কিন্তু তারপরেও যাচ্ছে জেদি, বা একটা সিচুয়েশনটা একটু কল্পনা করো যে একটু হচ্ছে রাগারাগির যে পর্যায়ে চলছে, এই অবস্থায় ক্যাথলিন এবং নোরা তারা ভুলে গেল তার ভাইকে খাবারের জন্য কিছু কেক বা পিঠা এগুলো দিতে ভুলে গেল। They managed to convince their mother to go to meet Bartley to give him the cake and her blessing. তারা তার মাকে বোঝাতে সক্ষম হলো যে তুমি হচ্ছে যাও, বার্টলিকে এই খাবারগুলি বা কেকগুলি তুমি তাকে দাও, এবং সাথে তাকে কিছু দোয়াও দিয়ে আসো। হোয়েন মারিয়া রিটার্নস, যখন মারিয়া ফিরে আসলো, তার হচ্ছে ওই যে তার দুই মেয়ে তাকে পাঠালো বার্টলির সাথে দেখা করে এগুলো দিয়ে আসতে, তখন ওখান থেকে যখন ফিরে আসলো মারিয়া, শি ইজ গ্রেটলি ডিস্ট্রেসড। সে খুবই মানে হতাশার মধ্যে পড়ে গেছে, দুঃখ বোধ, ভেঙে পড়ার মতো একটা অবস্থা। একে তো বয়স্ক মহিলা, তার উপরে এতগুলো বাচ্চা কাচ্চা মারা গিয়েছে, হাজবেন্ডও মারা গিয়েছে, শেষটা যেটা সেটাও যাচ্ছে আজকে। সো এখানে আর কি সে খুবই ভেঙে পড়েছে। She met Bartley but could not give him her blessing. সে বার্টলির সাথে দেখা করলো, তাকে পিঠা দিল, বাট সে তাকে মন থেকে দোয়া দিতে পারলো না। এখানে মন থেকে দোয়া দেওয়া মানে হচ্ছে মন থেকে তাকে যেতে দিতে চাচ্ছে না। তাকে সে গেল, জেদ করলো তাই গেল, কিন্তু তার মন সায় দিচ্ছে না আর কি। As she passed with the family's two horses, যেহেতু সে ফ্যামিলি থেকে দুইটা হর্স নিয়ে যাচ্ছে ওই কনেমেরা যে বাজার, সেখানে সেই মেলাতে, she saw the ghost of his brother Michael. আচ্ছা, এই she বলতে এখানে হি হবে আর কি। যখন সে তার ফ্যামিলি থেকে দুইটা হর্স নিয়ে সে মেলার দিকে যাচ্ছে, তখন সে হঠাৎ করে দেখলো তার ভাইয়ের যে মাইকেল, যে তার আগের দিনে আর কি যে মারা গিয়েছে বা হারিয়ে গিয়েছে, তার ভূত দেখতে পেল সে তার পেছনের দিকে। She, Kathleen and Nora are all convinced that this is a portent, which is an unlucky sign. সরি, এখানে she বলতে ঠিকই আছে, এটা হচ্ছে মারিয়ার কথাই বলছে, হ্যাঁ, মারিয়া। কিন্তু আবার এখানে ব্রাদার বলছে, এই জায়গাটা একটু ভুল আছে, এখানে একটু ভুল আছে। এখানে ব্রাদার না, এখানে সান হবে, বা এখানে আমরা যদি বলতে পারি এটা দেখতেছে কে, শি মেট বার্টলি, এই যে মারিয়া। যাই হোক, এখানে বুঝে নাও যে তারা বলতে এই যে শি বলতে এখানে মারিয়া, ক্যাথলিন এবং নোরা, তারা একটা জিনিস কনভিন্সড হলো, একটা জিনিস বুঝতে পারলো যে দিস ইজ এ পোর্টেন্ট বলতে পূর্ব লক্ষণ বা কুলক্ষণ বলতে পারো, সাইন এরকম, যে নোরা, মারিয়া এবং ক্যাথলিন তারা একটা জিনিস বুঝতে পারলো যে তারা যেহেতু এই যে তাদের ভাই মাইকেলের ঘোস্ট দেখতে পেল, সো এই ঘোস্ট দেখতে পাওয়াটা হচ্ছে একটা পূর্ব লক্ষণ, এবং এটা সাইন অফ আনলাকি, মানে আনলাকি সাইন একটা। ক্যাথলিন ক্রাইজ আউট, এটা দেখে বা এটা যখন তার মনে আসলো, তখন ক্যাথলিন কেঁদে উঠলো।
ইটস ডেস্ট্রয়েড উই আর ফ্রম দ্য দিস ডে। এবং সে বলে উঠলো যে আমরা আজকে থেকে শেষ হয়ে গেলাম, আমাদের সব শেষ হয়ে গেল। এই বলে সে চিৎকার করে উঠলো। Shortly after Maria herself returns, a noise of crying out by the seashore is heard. খুব কিছুক্ষণ পরে মারিয়া যখন ফিরে আসলো তার বাড়িতে, মারিয়া ক্যাথলিন সবাই আর কি, তখন সিশোর থেকে অর্থাৎ সমুদ্রের কিনারা থেকে, সমুদ্রের তীর থেকে একটা চিৎকারের শব্দ ভেসে আসলো, তারা সবাই শুনতে পেল। দ্য উইমেন হাফ এক্সপেক্ট it to be Michael's body washed up at last. এবং একটা মেয়ে মহিলা যে কিনা চিৎকার দিয়ে উঠলো, অনেকগুলি মহিলা আর কি, যারা, সরি এখানে আমি ভুল বলছি। দা উইমেন বলতে এই যে মারিয়া, তারপরে হচ্ছে তার দুই মেয়ে, এই তিনজন, তারা খুব একটা এক্সপেক্ট করেনি যে মারিয়ার বডি পাওয়া যাবে, সরি মাইকেলের বডি পাওয়া যাবে। তো সেই মাইকেলের বডিটাই যখন লাস্টে এই সবশেষে সমুদ্র কিনারায় ভেসে আসলো, সেটা তাদের হাফ এক্সপেকটেশনের ভেতরে ছিল, ওরা এক্সপেক্ট করছিল না এরকম একটা অবস্থা। দ্য বডি ব্রট ইন, বডিটাকে আনা হলো, হাউএভার ইজ বার্টলিস। কিন্তু যখন বডিটা আনা হলো দেখা গেলো এটা মাইকেলের বডি না, এটা হচ্ছে বার্টলির বডি। বার্টলিও মারা গেছে, সমুদ্রে ডুবে গেছে। আচ্ছা, লাস্টের এটুকু বুঝতে পারলে কিনা আমি আরেকটু পড়ে দিই। মারিয়া গ্রিটস দিস উইথ ব্লেক রেজিগনেশন, সেইং, মারিয়া এই যে বার্টলির যে বডি, সেই বডিটাকে রিসিভ করলো একটা ভগ্ন হৃদয়ের যে রেজিগনেশন সেটা দিয়ে। এবং সে বলল যে দে আর অল টুগেদার দিস টাইম অ্যান্ড দ্য এন্ড ইজ কাম। বলছে এখন আমরা সবাই একসঙ্গে রয়েছি এবং আমাদের শেষ আসতে চলেছে। ব্যাপারটা এরকম হয় না যে আমরা অনেক সময় বলি যে একটা সময় আমরা সবাই মারা যাব, আমরা এখন এখানে বেঁচে আছি বাট একটা সময় সবাই আমরা মারা যাব। তো এই কথাটা বলে আর কি মারিয়া এই স্টোরিটা শেষ করছে। আচ্ছা, আমি এই এই কথাটা আরেকবার বুঝিয়ে বলি। সেটা হচ্ছে যে তারা যখন ফিরে আসছিল, তারা হঠাৎ করে সমুদ্রের কিনারায় চিৎকার চেঁচামেচি শুনতে পেল। এবং শুনতে পেয়ে তারা বুঝলো যে মাইকেলের বডি আসছে, ভেসে উঠেছে। এবং এই যে নোরা, মারিয়া এবং ক্যাথলিন, তারাও ভাবলো যে আর মাইকেলের বডি পাওয়া গেল এই এতদিন পরে, হয়তো 2 3 4 দিন 5 দিন এরকম হবে হয়তো। তারা এটা প্রায় এক্সপেক্ট করেই নি এরকম একটা অবস্থা, বাট আলটিমেটলি এটা পাওয়া গেল। কিন্তু যখন এই বডিটা নিয়ে আসলো, নিয়ে আসার পরে তারা অবাক। তারা দেখলো যে এটা মাইকেলের বডি না, বরং এটা বার্টলির বডি, যে কিনা লাস্ট নাইটেই হচ্ছে সমুদ্রের গিয়েছিল এই কনমেরা যে ফেয়ার, সেই ফেয়ারে যাওয়ার জন্য 2টা হর্স নিয়ে। সো এই হচ্ছে আর কি টোটাল স্টোরিটা। এই স্টোরিটাকে আরো ভেঙে ভেঙে যদি আমরা বুঝতে চাই, তাহলে এখান থেকে আমাদের ব্রিফ কোশ্চেনগুলো পড়তে হবে। ব্রিফ কোশ্চেনগুলো পড়লে আমরা এখান থেকে বুঝে ফেলবো। সো আমি তোমাদেরকে একটু হোমওয়ার্ক দেই, এখান থেকে তোমরা ব্রিফ কোশ্চেনগুলো পড়ে ফেলো। এখন তোমরা বলতে পারো যে কোনগুলো পড়বো, কতগুলো পড়বো। তোমরা যে যতগুলি পারো পড়তে থাকো, এইখান থেকে আর কি। আমি সামনের দিনে তোমাদেরকে একটু হয়তো মুখে মুখে ধরলাম, তোমরা অ্যান্সার করলা। আর তারপরে আমরা সামনের দিনে আরো একটা যে ইয়ে রয়েছে, ড্রামা রয়েছে, সেই ড্রামাটা আমরা পড়বো। আরেকটা যে ড্রামা রয়েছে সেটা হলো লায়ন অ্যান্ড দ্য জিএল মেবি। লায়ন অ্যান্ড দ্য জেল, এটা আগের উপরে ইডিপাস রেস্ক, অ্যাজ ইউ লাইক ইট এবং আর্মস অ্যান্ড দ্য ম্যান আমরা পড়েছিলাম। আমরা সামনের দিনে পড়বো লায়ন অ্যান্ড দ্য জেল। এটা পড়েই আমরা মানে ফার্স্ট রিভিউ যেটা, সেটা আমাদের শেষ হবে। অর্থাৎ ড্রামা শেষ, কবিতাগুলি সব শেষ, আমরা হিস্ট্রি একবার পড়েছি। আমাদের বাকি থাকলো হচ্ছে আমরা ইয়েটাও মনে হয় পড়েছি, অ্যাডভান্স রিডিং রাইটিংও কিছুটা পড়েছি। সো এটা পড়ার ফলে আমাদের মোটামুটি এগুলো সব শেষ। এরপর থেকে এই যে পরীক্ষাটা শুরু হয়ে যাচ্ছে, আমাদের কোশ্চেন পড়তে থাকবো। একটা করে পার্টের উপরে 1.5 থেকে 2 মাস করে লাগবে কোশ্চেন পড়তে। তো আমাদের এখানে 4টা পার্ট আছে, 4 মাস 8 মাস, মোটামুটি 7 মাসে হয়ে যাবে আর কি। 6 থেকে 7 মাসে এটা হয়ে যাবে, তোমরা ভালো একটা প্রিপারেশনে যেতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা একটু দেখে আসি তো কি অবস্থা।
93 আছে, 93 আছে। আর তোমরা, তোমাদেরকে লাইভ দেখানো গেল না, এটা থার্ড ইয়াররা দেখতে পাবে আর কি। আচ্ছা এখন বলো, এখান থেকে তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে সে কোশ্চেন গুলো বলো। কোশ্চেন যে পড়বে তোমার কথা। স্যার হ্যাঁ, এটাকে পিডিএফ আকারে গ্রুপে গুগল ড্রাইভে আপলোড দিয়ে লিংক দেওয়া যায় না স্যার? দেয়া যায়, কিন্তু সমস্যা হচ্ছে যে এই এতগুলি কাজ করার আমি সময় পাই না। হ্যাঁ, যার জন্য এই যে আমি জাস্ট ধরো এটা করলাম, কপি করলাম, এবার তোমাদেরকে এইখানে গ্রুপে আমি দিয়ে দিলাম। যেমন এই যে এখন আমি তোমাদের 15 মিনিট পরে দিয়ে ক্লাস শুরু করেছি, আবার 9টা 15-তে থার্ড ইয়ার শুরু করব। আর এই থার্ড ইয়ারের পরে আবার এই দুইটা। পুরোটা পুরোটা আসে ওই যে লেখার মধ্যে, না একটু কোনো কিছু কি থেকে যায় স্যার? পুরোটাই আসে। স্যার ক্যারেক্টার গুলো দিয়ে দিন স্যার। হ্যাঁ ঠিক আছে। সবই দিয়ে দেবো। আচ্ছা, এডিট করতে হবে। এই যে সবই দিয়ে দিয়েছি, সবই দেখা যায়, এই যে পুরোটাই। এটা তোমাদের গ্রুপে দিলাম তো, দেখো। আমি তোমাদের গ্রুপে না দিয়ে, তাই তো কই যে ইয়ে হচ্ছে না কেন, আমি আমার প্রোফাইলে দিয়ে দিয়েছি। এখানে সবই ঠিকঠাক আছে। ব্যাস। ব্যাস, এই যে পুরোপুরি তোমরা পেয়ে যাবা। এটা আরেকটা গ্রুপে আমি রেখে দিই, এটা সংগ্রহশালা বলতে পারো আমার। এইখান থেকে পরবর্তী গ্রুপগুলো আবার যখন পড়াবো তখন যাতে এখান থেকে নিয়ে পড়াইতে পারি, সেই জন্য। আচ্ছা, ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তোমরা অনেকেই অলরেডি লিভ নিয়ে নিয়েছো, আমি বুঝতে পারছি। তো ভালো থেকো সবাই। আর স্যার আপনাকে কংগ্রাচুলেশন। আচ্ছা, এখনো হয়নি। ঠিক আছে, এটা হলে তো আমি জানাবোই, অবশ্যই পোস্ট দিব গ্রুপে। তো ঠিক আছে, থ্যাংক আচ্ছা ইউ, স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো থেকো সবাই, আমরা নেক্সট ক্লাসে আবার কথা বলবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।